গত কয়েক মাস ধরে আপনারা নিশ্চয়ই একটা খবর শুনেছেন, তাই না? পাকিস্তানে হঠাৎ করেই আননোন গানম্যান বা অজ্ঞাত পরিচয় বন্দুকবাজীদের আনাগোনা মারাত্মকভাবে বেড়ে গেছে। একের পর এক টার্গেট কিলিং। কেন হঠাৎ করে এই বন্দুকবাজরা এত অ্যাক্টিভ হয়ে উঠল? কারণ এই আননোন গানম্যানদের হাতের লিস্টটা এখন আর ছোট নেই, সেটা আরও লম্বা করে দেওয়া হয়েছে। ভারত সরকার সম্প্রতি নতুন করে আরও 23 জনকে ডেজিগনেটেড টেরোরিস্ট বা ঘোষিত জঙ্গি হিসেবে তকমা দিয়েছে। খবরের কাগজগুলো হয়তো বড় বড় অক্ষরে লিখছে 23 জন পাকিস্তানি জঙ্গি, কিন্তু দাঁড়ান, খবরের কাগজের এই হেডলাইনটার আড়ালে এমন একটা ভয়ঙ্কর সত্যি লুকিয়ে আছে যা শুনলে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। এই 23 জনের মধ্যে 17 জন হয়তো পাকিস্তানি, কিন্তু বাকি 6 জন তারা ভারতের মাটিতেই জন্মেছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভারতের জল হাওয়ায় বড় হওয়া, আর এরা আজ ভারতের বুকেই ছুরি বসানোর প্ল্যান করছে পাকিস্তান আর আফগানিস্তানে বসে। কি এমন আদর্শের পোকা এদের মাথায় ঢুকলো যে এরা নিজেদের মাতৃভূমি ছেড়ে জঙ্গি হয়ে গেল? আসুন এই মুখোশগুলো টেনে ছিঁড়ি। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ হোম মিনিস্ট্রি ইউপিএ আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট আইনের অধীনে এই জঙ্গিদের ঘোষণা করেছে। কিন্তু যখনই এই ইউএপিএ আইনের নাম ওঠে, অমনি আমাদের সমাজের একদল মানবতাবাদী আর মানবাধিকার কর্মীর গায়ে জ্বর চলে আসে। তারা রাস্তায় নেমে আন্দোলন শুরু করে দেয়, ইউএপিএ তুলে নাও, এটা দমনমূলক আইন। কিন্তু অদ্ভুত ব্যাপার খেয়াল করেছেন, যখন এই জঙ্গিরা নিরীহ মানুষের রক্তে হোলি খেলে, তখন এই মানবতাবাদীদের ক্যামেরা বা মাইকের সামনে 7 দিন খুঁজে পাওয়া যায় না। মানবতাবাদ শুধু জঙ্গিদের বেলায় কেন উথলে ওঠে? এরা টিভিতে বসে কি জাস্টিফিকেশন দেয় জানেন? এরা বলে, আহারে ছেলেগুলো খুব গরিব, তো তাই দারিদ্র্যের জ্বালায় জঙ্গি হয়ে গেছে। আবার কেউ বলে ওদের তো শিক্ষার অভাব, গোটা পৃথিবীর আলো দেখেনি, তাই ভুল বুঝিয়ে কেউ হয়তো ব্রেন ওয়াশ করেছে। আমার একটা সহজ প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের পরিবারের 3-4 জন প্রজন্ম আগে কতজন মানুষ গ্র্যাজুয়েট ছিলেন? কতজন মানুষ বিদেশে ঘুরেছিলেন? আপনার ঠাকুরদা বা পরদাদারা তো গ্রামের বাইরে বড়জোর 2-1 বার তীর্থ করতে গিয়েছিলেন, তাহলে তারা সবাই কি জঙ্গি হয়ে গিয়েছিলেন? এবার এই খবরটি দেখুন, বেঙ্গালুরু টেকি অ্যামাং 23 ডেজিগনেটেড অ্যাজ টেরোরিস্টস। বেঙ্গালুরুর একজন প্রতিষ্ঠিত টেকনোলজি নিয়ে পড়াশোনা করা এক্সপার্ট, সেও এখন এই 23 জনের লিস্টে আছে। এর কি দারিদ্র ছিল? এর কি শিক্ষার অভাব ছিল? এর কি এক্সপোজার ছিল না? ডাক্তার ইঞ্জিনিয়াররা যখন বোম ব্লাস্ট করে, তখন এই ভণ্ড বুদ্ধিজীবীদের দুধের শিশু থিওরিটা কোথায় যায়? ভিডিওটা এখানে পজ করুন, আপনারা কমেন্টে লিখে জানান আপনাদের কি সত্যি মনে হয় দারিদ্র আর অশিক্ষার জন্যই মানুষ জঙ্গি হয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর মগজধোলাই আর র্যাডিক্যাল আদর্শ? কমেন্টে লিখুন, আমি প্রতিটা কমেন্ট পড়ব। এবার আসি আসল কথায়। আননোন গানম্যানদের টার্গেট শুধু এখন এই 23 জন নয়, টোটাল 80 জন ডেজিগনেটেড টেরোরিস্টের একটা কমপ্লিট ফুল প্রুফ হিট লিস্ট তৈরি হয়েছে। ঘুরে বেড়ানো ছিটকে অপরাধী নয়, এরা হলো মাস্টার মাইন্ড, হ্যান্ডেলার, ফিনান্সিয়াল সাপোর্টার। এরা সবাই মূলত পাকিস্তান বেস্ট। আপনাদের মনে স্বাভাবিকই প্রশ্ন আসতে পারে, এরা পাকিস্তানে বসে করেটা কি? পাকিস্তানে হয়তো সাধারণ মানুষের খাবার আটার অভাব থাকতে পারে, বিদ্যুতের অভাবও থাকতে পারে, কিন্তু ওদের জঙ্গি ইন্ডাস্ট্রিতে রিক্রুটমেন্টের কোনো অভাব নেই। হ্যাঁ, ঠিকই শুনছেন, এরা একটা আস্ত কর্পোরেট ইকোসিস্টেম। আর এই 80 জন মাস্টার মাইন্ড ওখানে বসে ঠিক এটাই কন্ট্রোল করে। কিভাবে কাজ করে এই ডেডলি ইন্ডাস্ট্রি? প্রথম ধাপ হলো ব্রেন ওয়াশ এবং রিক্রুটমেন্ট। ওরা টার্গেট করে সেই সব ইয়াং ছেলেদের যাদের পেটে ভাত নেই, কিন্তু মাথায় উগ্রবাদ ঢুকিয়ে দেওয়া খুব সহজ। ধর্মের নামে বা জিহাদের নামে এদের মগজ ধোলাই করা হয়। দ্বিতীয় ধাপ হলো প্রফেশনাল ট্রেনিং। এদের সাকসেসফুল জঙ্গি হওয়ার ট্রেনিং দেওয়া হয়, কিভাবে লুকিয়ে থাকতে হবে, কিভাবে ইন্টেলিজেন্সকে ফাঁকি দিতে হবে, সমস্ত কিছু শেখানো হয়। তৃতীয় ধাপ হলো আর্মস সাপ্লাই। এদের হাতে তুলে দেওয়া হয় অত্যাধুনিক অস্ত্র, স্নাইপার আর এক্সপ্লোসিভ। ফান্ডিংয়ের কোনো অভাব নেই। ভারতবর্ষ হয়তো এখনও নিজের সেমিকন্ডাক্টর বা ফুয়েলের সাপ্লাই চেন পুরোপুরি বানিয়ে উঠতে পারেনি, কিন্তু পাকিস্তান এই জঙ্গিদের সাপ্লাই চেন একদম নিখুঁত করে ফেলেছে। ওদের লজিস্টিক সাপোর্ট দেখলে আপনি চমকে উঠবেন। ভাবুন তো, একটা জঙ্গি বর্ডার পেরিয়ে ভারতে ঢোকার পর কি কি লাগে। কোনো লুফ হোল দিয়ে বর্ডার পার হয়ে তার নিখুঁত রুট ম্যাপ,
ভারতে ঢোকার পর প্রথম হলো সেফ হাউস, অর্থাৎ কোথায় যাবে, লজিস্টিক সাপোর্টের জন্য কার গাড়ি হাইজ্যাক করবে বা কোন লোকাল স্লিপার সেলের সাহায্য নেবে। আর সব থেকে বড় কথা, ভারতের বুকে সাধারণ মানুষের ভিড়ে মিশে থাকার জন্য ফেক আধার কার্ড, ফেক আইডেন্টিটি কোথা থেকে পাবে। এই পুরো নিশ্ছিদ্র সাপ্লাই চেনটা মেনটেন করে এই 80 জন। এরা ভারতের ভেতরে স্লিপার সেল অ্যাক্টিভেট করে হাওয়ালা নেটওয়ার্কের মাধ্যমে ফাইন্ডিং পাঠায়, আর বর্ডারের ওপারে সুরক্ষার বাংকারে বসে রিমোট কন্ট্রোলে ভারতের বুকে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার প্ল্যান করে। কিন্তু এবার খেলাটা ঘুরে গেছে। যাদের কাজ ছিল ভারতের বুকে সাধারণ মানুষকে ভয় দেখানো, আজ তারা নিজেরাই নিজেদের ডেরায় বসে কাঁপছে। কারণ আননোন গানম্যানদের এখন একটাই লক্ষ্য, এই 80 জনকে একটা একটা করে খুঁজে বের করা আর চিরতরে এলিমিনেট করে দেওয়া। যারা নিজেদের দেশের মানুষের আটার ব্যবস্থা করতে পারে না, তারা আজ নিজেদের আইএসআই আর হাই সিকিউরিটি দিয়েও এই জঙ্গিদের বাঁচাতে পারছে না। শিকারীরা আজ নিজেরাই শিকার হচ্ছে, আর এই এলিমিনেশনের গেম মাত্র শুরু হয়েছে সবে। ভারত কি শুধু আননোন গানম্যানদের ভরসায় বসে আছে? একদমই না। জিওপলিটিক্যাল দাবা খেলায় ভারত এমন এক চাল চেলেছে যে পাকিস্তানের এখন নিঃশ্বাস নেওয়াও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভারতের স্ট্র্যাটেজি খুব পরিষ্কার, রক্ত আর জল একসাথে বইতে পারে না। যতদিন না পাকিস্তান টেরোরিজম বন্ধ করছে, আমরা ইন্ডাস ওয়াটার ট্রিটির জল পুরোপুরি আটকে রাখবো। জল বন্ধ মানে পাকিস্তানের কৃষি শেষ, অর্থনীতি শেষ এবং সরকারের ওপর চাপ দ্বিগুণ। আর আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান যাতে কান্নাকাটি করে জল আদায় করতে না পারে, তার জন্য ভারত আগে থেকেই প্রমাণ জোগাড় করে রেখেছিল। ভারত ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এই 23 জন নতুন জঙ্গির লিস্ট দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেখো এরা এখনো ওখানে ঘুরে বেড়াচ্ছে, আমরা এক ফোঁটা জলও দেব না। শুধু তাই নয়, ভারত আজ গ্লোবাল স্টেজে দাঁড়িয়ে জাপান থেকে শুরু করে আমেরিকাকে বাধ্য করেছে পাকিস্তানের আসল রূপ দেখতে। জয়শ ই মোহাম্মদ, লস্কর ই তৈবা, আইএসআইএস, আপনারা গুগল করে ইউএন ডেজিগনেটেড টেরোরিস্ট এর লিস্ট দেখুন, পাকিস্তানের নাম সেখানে ভরে ভরে আছে। ভারত আজ ডিপ্লোম্যাটিক, মিলিটারি এবং গ্লোবাল এই 3টে ফ্রন্টেই পাকিস্তানকে এমনভাবে এক্সপোজ করেছে যে খোদ আমেরিকাও আর তাদের বাঁচাতে পারছে না। এই পুরো আলোচনাটা শোনার পরে আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন, এসব তো বর্ডারের ব্যাপার, কাশ্মীরে যা বর্ডারে গুলি চলছে চলুক, আননোন গানম্যান পাকিস্তানে লোক মারছে মারুক, আমি তো আমার শহরে এসিতে বসে দিব্যি আছি, আমার কি? একটু থামুন, আপনার এই আত্মতুষ্টির ফানুসটা এবার ফাটানো দরকার। বর্ডারের এই কাঁটাতারের সাথে আপনার পকেটের টাকা আর আপনার সন্তানের ভবিষ্যৎ যে পুরোপুরি যোগসূত্র আছে, সেটা একবার কি ভেবে দেখেছেন? ভারত আজ কোথায় দাঁড়িয়ে আছে জানেন? লাস্ট 10 বছরের পরিশ্রমে ভারত আজ যে ডেভেলপমেন্টের হাইওয়েতে দৌড়াচ্ছে, সেটা কোনো ম্যাজিক নয়, এটা একটা বিশাল ইকোনমিক শিফট। একটু ডেটা দিয়ে বোঝাই। দ্য নিউ ওয়েল অর্থাৎ গুজরাটের সানন্দে তৈরি হচ্ছে মাইক্রন টেকনোলজির মেগা সেমিকন্ডাক্টর প্ল্যান্ট। সেমিকন্ডাক্টর হলো 21 শতকের নতুন তেল। আগামী 5 বছর পর এই চিপ ছাড়া আপনার হাতে স্মার্টফোন, ল্যাপটপ, সিসিটিভি, এমনকি আপনার ইলেকট্রিক গাড়িটাও চলবে না। ভারত আজ শুধু কনজিউমার নয়, গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হতে চলেছে। এনার্জি সিকিউরিটি অর্থাৎ রাজস্থানে এইচপিসিএল এর নতুন রিফাইনারি তৈরি হচ্ছে। এর ফলে ক্রুড অয়েল শোধনের ক্ষমতা হু হু করে বাড়ছে। আমরা এখন শুধু নিজেদের পেট্রোল ডিজেলের চাহিদাই মেটাচ্ছি না, রাশিয়াকেও আমরা তেল এক্সপোর্ট করছি। ইনফ্রাস্ট্রাকচার ও কানেক্টিভিটি, রাজস্থানের যোধপুর থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নতুন এয়ারপোর্ট টার্মিনাল তৈরি হচ্ছে। রাতারাতি হয়নি এসব, এর পেছনে রয়েছে হাজার হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ, এফডিআই, লোকাল কালচারের ব্র্যান্ডিং এবং লক্ষ লক্ষ সাধারণ মানুষের কর্মসংস্থান। এবার আমাকে একটা কথা বলুন, আপনার কি মনে হয় ভারতের এই রকেট স্পিডের প্রোগ্রেস বিনা বাধায় চলবে? পাকিস্তান কি বসে বসে আঙুল চুষবে আর দেখবে যে ভারত সুপার পাওয়ার হয়ে যাচ্ছে? না, আর এখানেই এন্ট্রি নেয় ইকোনমিক টেরোরিজম বা অর্থনৈতিক সন্ত্রাসবাদ। এই 80 জন মাস্টারমাইন্ড জঙ্গির মূল উদ্দেশ্য শুধু কয়েকটা নিরীহ মানুষকে মারা নয়, এদের আসল টার্গেট হলো ভারতের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া। এরা খুব ভালো করেই জানে ভারতের আর্মির সাথে এরা সামনাসামনি যুদ্ধে টিকতে পারবে না, তাই এদের স্ট্র্যাটেজি হলো ভারতের ভেতরে এমন আতঙ্ক তৈরি করো যাতে বিদেশ থেকে কোনো কোম্পানি ইনভেস্ট করতে না আসে। একবার ভাবুন, অ্যাপেল, ফক্সফোন বা মাইক্রনের মতো কোম্পানিগুলো ভারতে হাজার হাজার কোটি টাকা
ঢালছে, কারণ তারা জানে ভারত একটা সুরক্ষিত দেশ। কিন্তু কাল যদি এই জঙ্গিরা আমাদের সেমিকন্ডাক্টর প্ল্যান্ট, আমাদের রিফাইনারি বা আমাদের নতুন এয়ারপোর্টগুলোতে একটা ছোট্ট সিকিউরিটি ব্রিজ করে বম ব্লাস্ট ঘটিয়ে দেয়, কি হবে? বিনিয়োগকারীরা রাতারাতি পাততাড়ি গুটিয়ে পালাবে। আপনার চোখের সামনে তৈরি হওয়া লক্ষ লক্ষ চাকরি, দেশের এত এত ডেভেলপমেন্ট সব একটা বোমার আঘাতে ছাই হয়ে যাবে। আপনি টেরও পাবেন না যে আপনার ঘরের সুরক্ষা একটা ঠুনকো। তাই যে বুদ্ধিজীবীরা টিভির পর্দায় বসে জঙ্গিদের জন্য চোখের জল ফেলেন, তাদের বলুন জাতীয় নিরাপত্তার সাথে কোনো আপোষ চলে না। আপনারা বাড়ির দরজার লক যদি শক্ত না হয়, ভেতরে যতই সোনার খাট থাকুক না কেন, চুরি হতে 1 মিনিটও লাগবে না। যে ভাষায় টেরোরিস্টরা বোঝে, আমাদের সেই ভাষাতেই তাদের জবাব দিতে হবে। এদের সামনে মানবতাবাদ বা হিউম্যান রাইটসের ইমোশন দেখাতে গেলে কাল মানব সভ্যতাই নিশ্চিহ্ন হয়ে যাবে। দেশের অর্থনীতি আর আপনার পরিবারের ভবিষ্যৎ বাঁচাতে গেলে শক্তির পথেই হাঁটতে হবে, দুর্বলতার কোনো ক্ষমা নেই। লড়াইটা শুধু সেনার নয়, লড়াইটা শুধু সরকারের নয়, লড়াইটা আমার এবং আপনার। আমাদের সমাজের মধ্যে সেই সব বুদ্ধিজীবীরা ঘাপটি মেরে বসে আছে, যারা জঙ্গি ধরা পড়লেই বলবে, আরে ও তো মেধাবী ছাত্র ছিল, ও তো সারাদিনই বই পড়তো আর বাড়িতে বসে বোমা বানাতো। এই ন্যারেটিভটা আমাদের ভাঙতে হবে। ইউএপিএ আইনের মতো একটা কড়া আইন নিয়ে যে আজ 23টা বিষাক্ত কীটকে টেরোরিস্ট ঘোষণা করা গেল, এই সত্যিটা মানুষের কাছে পৌঁছতে হবে। আপনার দায়িত্ব আজ এই ভিডিওটা 5 জন বন্ধু বা পরিবারের সদস্যকে শেয়ার করুন। তাদের জানানো উচিত যে দেশের আসল পরিস্থিতি কি। তা না হলে কাল সকালে ওই চায়ের দোকানে বসে কোনো এক বুদ্ধিজীবী আপনার চেনা মানুষগুলোকে ভুল বোঝাবে, আর তারা সেটাই বিশ্বাস করবে। ভারত যদি সুপার পাওয়ার হতে চায়, তবে সেটা শক্তির পথেই অর্জন করতে হবে। দুর্বলতার কোনো স্থান নেই। যদি এই রূঢ় ফ্যাক্ট বেসড সত্যিগুলো সোনার মতো শিরদাঁড়া আপনার থাকে, তবে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন। কারণ এখানে কোনো পলিটিক্যাল কারেক্টনেস বা ফিল্টার থাকে না, থাকে শুধু দেশের স্বার্থে বলা সত্যি কথাগুলো। জয় হিন্দ, বন্দে মাতরম। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।